হ্যালো বন্ধুরা, আজ আমরা যাব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মাতা সারদা দেবীর জন্মভিটে কামারপুকুর এবং জয়রামবাটি ঘুরতে। কামারপুকুর এবং জয়রামবাটি যাওয়ার জন্য আমরা হাওড়া থেকে ট্রেন ধরবো, যেটি সকাল 7:25-এ হাওড়া থেকে ছাড়ে। এই ট্রেনে করে যাব আমরা গোঘাট, যেটি মোটামুটি 107 কিলোমিটার দূরে অবস্থিত এবং যেতে আপনার মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লাগবে। এখানে আমরা দেখে নেব কামারপুকুর এবং জয়রামবাটির বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি এবং ঠাকুরের আদি জন্মভিটে দেড়গ্রাম। দেখুন, গোঘাট স্টেশনের বাইরে বেরোলে আপনারা এরকম সারি সারি টোটো, মারুতি ভ্যান এবং অটো দেখতে পাবেন। মারুতি ভ্যানে আমরা এসেছিলাম, 30 টাকা ভাড়া নিয়েছিল। মোটামুটি 7-8 কিলোমিটার রাস্তা, আধ ঘন্টার মধ্যে আমরা কামারপুকুর বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন, নামলেই আপনি দেখবেন দুদিকে সারি সারি দোকান এবং বাঁদিকে দেখতে পারবেন যে একটি বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা এখানে গাড়ি নিয়ে আসে তারা এখানে অনায়াসেই গাড়ি পার্কিং করতে পারে। দেখুন, মন্দিরের মেন গেট, এটি মন্দিরের প্রবেশের মেন গেট। মন্দিরের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা এগুলো নিষিদ্ধ আছে, তাও আমরা চেষ্টা করব যতটা সম্ভব ছবি তুলে এবং ভিডিও করে আপনাদের এখানকার ছবি তুলে ধরতে। কামারপুকুর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর মহকুমার একটি গ্রাম। এই গ্রামে 19বিংশ শতাব্দীর হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসদেবের পৈতৃক বাড়ি ও জন্মস্থান অবস্থিত। রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি গ্রাম, যেটি বাঁকুড়া জেলায় অবস্থিত এবং এটি কামারপুকুর গ্রামের খুবই কাছে এটি অবস্থিত। দেখুন, ইনি হচ্ছেন জমিদার লাহাবাবু, ওনার মূর্তি। এখানে এলে আপনি এই জিনিসগুলোও দেখতে পারবেন এবং এর ভেতরে আমরা প্রবেশ করলে আমরা দেখতে পারবো তখনকার দিনে যে রামকৃষ্ণের জীবনযাত্রা ছিল তার কিছু ছবি এবং মূর্তি রাখা আছে। দেখুন, এটি একটি মন্দির। এর মন্দিরের গায়ে দেখছেন কি সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে, যেগুলি অপূর্ব। এখনও কত সুন্দরভাবে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে এখানে মেনটেন হচ্ছে, খুবই ভালো লাগবে। আপনারা আসুন, দেখুন ভেতরে অনেক কিছু রয়েছে, আপনাদের খুবই সুন্দর লাগবে। তো চলুন এই কামারপুকুর গ্রামের আদি নাম জেনে নিই, যেটি হলো শুক্লানগঞ্জ। গ্রামের আদি জমিদার শুক্লান গোস্বামীর নামেই এই গ্রাম। শুক্লানগঞ্জ, শ্রীপুর, মুকুন্দপুর, মধুবাটি ও কামারপুকুর, এই 5খানি ছোট গ্রাম পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত বলে বহুদিন ধরে সকলের কাছে শুধুমাত্র কামারপুকুর নামেই অভিহিত হয়ে আসছে। বাংলার অন্যান্য গ্রামের মতো কামারপুকুর গ্রামে দেখুন, এই যে আপনি দেখছেন এটি দুর্গা দালান। এখানে দুর্গা পুজো হয়। লাহাবাবুদের যারা এখন বংশ পরম্পরায় জীবিত আছেন তারা এখানে দুর্গা পুজো করেন। খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হয়েছে। এটি দেখুন পাঠশালা, এটি আগে খড়ের চাল ছিল, বর্তমানে টিনের চাল করা হয়েছে। এখানেই কথিত আছে রামকৃষ্ণ পরমহংসদেব এখানেই তার পাঠ জীবনের যে সেটি এখান থেকে নিয়েছিলেন। তবে তিনার পড়াশোনার প্রতি মনোযোগ কম ছিল, তিনি সর্বদাই ধ্যান মগ্ন থাকতেন এবং এখানে এসেই তিনি মাঝে মাঝে ধ্যানমগ্ন হয়ে যেতেন বিভিন্ন জায়গায়। দেখুন, এটি পাঠশালা, খুব সুন্দর। বাংলার গ্রামের অন্যান্য যে গ্রাম দেখা যায় বাংলায়, সেখানকার মতো এই গ্রামে অনেক শিব মন্দির আছে, অনেক দেবদেবীর মন্দিরও এই গ্রামে রয়েছে। দেখুন, একটি শিব মন্দির, অতি প্রাচীন মন্দির। তখনকার দিনের মানুষরা শিব মন্দিরে শিবরাত্রি গাজন এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে তারা আনন্দ এবং উৎসব পালন করতেন। দেখুন, একটি বড় শিব মন্দির। কথিত আছে এই মন্দিরের সামনে শ্রীরামকৃষ্ণদেবের মাথা হত্যে দিয়ে পড়েছিলেন যখন তিনি শুনেছিলেন যে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেব পাগল হয়ে গেছেন। আর এই দেখুন প্রসিদ্ধ কামার পুকুর। কথিত আছে এই যে পুকুরটি, এটি কামারদের জন্য খনন করা হয়েছিল। দেখুন, এখন পুকুরটি এখনও রয়েছে, খুবই বড় পুকুর এবং খুব সুন্দর। এখানে অনেক লজ আছে, তাই ছোটোখাটো লজ আপনি পেয়ে যাবেন। এছাড়া মন্দিরের ভেতরে রয়েছে থাকার ব্যবস্থা, তবে এখানে থাকতে গেলে আপনাকে মঠের সঙ্গে যোগাযোগ করে বুক করে আসতে হবে। তো কামারপুকুর থেকে আমরা জয়রামবাটি এবার যাব। জয়রামবাটি যাওয়ার জন্য আমরা যেভাবে কামারপুকুর থেকেও যেতে পারি এবং যেভাবে আমরা এসেছিলাম গোঘাট স্টেশন, সেই গোঘাট স্টেশনে নেমে সেখান থেকে প্রথমে কামারপুকুর না এসে আমরা
প্রথমে জয়রামবাটিও যেতে পারি। জয়রামবাটি হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কোতলপুর থানার একটি গ্রাম। 1953 সালে জয়রামবাটি গ্রামে রামকৃষ্ণ পরমহংসের পত্নী সারদা দেবীর জন্ম হয়েছিল। জয়রামবাটি গ্রামটি রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান কামারপুকুর গ্রাম থেকে 3 মাইল পশ্চিমে অবস্থিত। বিষ্ণুপুর ও আরামবাগ শহর দুটি এই গ্রাম থেকে যথাক্রমে 27 মাইল ও 12 মাইল দূরে অবস্থিত। গ্রাম থেকে আধ মাইল দূরে অবস্থিত দামোদর নদ। এই গ্রাম মূলত কৃষিভিত্তিক একটি গ্রাম। দেখুন, এটা মন্দিরে যাওয়ার রাস্তা। এখানেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই মন্দিরের মেন গেট। বহু মানুষ এগিয়ে চলেছেন মন্দিরের মেন গেটের দিকে এবং দুধারে রয়েছে প্রচুর সারি সারি দোকান। তাই আপনি যদি এখানে ঘুরতে আসেন এবং প্রিয়জনের জন্য যদি কোনো উপহার নিয়ে যেতে চান তো খুব সহজেই আপনি এখান থেকে সেই উপহার সামগ্রী সংগ্রহ করে প্রিয়জনকে দিতে পারবেন। সারদা দেবীর বাসভবনটি বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনস্থ। বাসভবনটি একটি মঠে রূপান্তরিত করা হয়েছে। মঠটির নাম মাতৃমন্দির মঠ, জয়রামবাটি। এই মঠের মধ্যে আছে মাতৃমন্দির, মায়ের পুরাতন বাটি ও নতুন বাটি, পূর্ণপুকুর ও সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির। দেখুন, আমরা হেঁটে চলেছি মেন মন্দিরের দিকে। দুই পাশে সারি সারি দোকান, যেটা বলছিলাম। এখানে প্রচুর পরিমাণে উপহার সামগ্রী প্রিয়জনকে দেওয়ার জন্য আপনি এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। এখানেও মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা ও মোবাইল ফোন নিষিদ্ধ। তো আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি ছবি সংগ্রহ করে এবং ভিডিও তুলে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করতে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। মাতৃমন্দির হলো মাতৃমন্দির মঠের কেন্দ্রস্থানে অবস্থিত সারদা দেবীর মন্দির। ঠিক যে স্থানটিতে সারদা দেবীর জন্ম হয় সেই স্থানটির উপর এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সারদা দেবীর আদি বাড়িটি এই জমিখণ্ডের উপরেই ছিল। সেই বাড়িতে তিনি 9 বছর পর্যন্ত বাস করেছিলেন। এখানেই রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হয়। স্বামী শারদানন্দ 1923 সালের 19 এপ্রিল হিন্দু উৎসব অক্ষয় তৃতীয়ার দিন মাতৃমন্দির প্রতিষ্ঠা করেন। প্রথমে মন্দিরে সারদা দেবীর একটি তৈলচিত্র পূজিত হতো। ছবিটি সারদা দেবীর শিষ্য ললিতমোহন চট্টোপাধ্যায় লন্ডন থেকে আঁকিয়ে এনেছিলেন। সারদা দেবী নিজেও সেই ছবিটি পূজা করেছিলেন বলে জানা যায়। 1954 সালে সারদা দেবীর জন্মশতবর্ষ অনুষ্ঠানের সময় ছবির পরিবর্তে একটি শ্বেতপাথরের মূর্তি স্থাপিত হয়। দেখতে পাচ্ছেন মাতৃমন্দিরটি খুব সুন্দর ভেতরের দৃশ্য। আপনারা যদি শীতের সময় এখানে আসেন 1-2 দিনের জন্য তো খুবই ভালো লাগবে এবং এখানে থাকারও কোনো অসুবিধা নেই। থাকার জন্য প্রচুর পরিমাণে আপনি ছোটোখাটো হোটেল, লজ এগুলি পেয়ে যাবেন এবং মন্দিরের ভেতরেও থাকার ব্যবস্থা আছে, কিন্তু তার জন্য আগে আপনাকে মঠের সঙ্গে যোগাযোগ করে বুক করতে হবে। এবং এই মন্দিরের ভেতরে ভোগেরও ব্যবস্থা আছে। আপনি যদি ভোগ খেতে চান তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে কুপন কেটে নিতে হবে, যেটি 9টা থেকে 10টার মধ্যে কুপন দেওয়া শেষ হয়ে যায়। তো তার আগে এসে আপনাকে কুপন কেটে নিতে হবে। কুপন কেটে আপনি এখানকার ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। তাছাড়া বাইরেও প্রচুর খাবারের দোকান আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আপনি এখানে আরামসে ঘুরে খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। বর্তমানে পূজিত শ্বেতপাথরের মূর্তিটির তলায় সারদা দেবীর দেহাবশেষ রক্ষিত আছে বলে কথিত আছে। মন্দিরের সামনে প্রার্থনা কক্ষটিও সারদা দেবীর জন্ম শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়। মাতৃমন্দিরের চূড়ায় বাংলায় মা শব্দটি লেখা একটি পতাকা সবসময় ওড়ে। এই মন্দিরের মধ্যেই মায়ের পুরানো বাটিও অবস্থিত। দেখুন, মন্দিরের বাইরে প্রচুর সারি সারি দোকান রয়েছে। এখানে আপনি বাচ্চাদের জন্য প্রয়োজনীয় খেলনা এবং পরিজনকে দেওয়ার জন্য ও স্মৃতিরূপে প্রচুর উপহার সামগ্রী আপনি এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। দেখুন, এটি মায়ের পুরাতন বাটি, খুব সুন্দরভাবে এখনও রক্ষণাবেক্ষণ করা আছে। কেউ দেখে বলবে না এটি এত পুরনো দিনের, তা সত্ত্বেও এত সুন্দরভাবে আছে। দেখুন কত সুন্দরভাবে এগুলিকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। 1915 সাল পর্যন্ত প্রায় 52 বছর সারদা দেবী এই বাড়িতে বাস করেছিলেন। এখানে তার অনেক গৃহ ব্রহ্মচারী সন্ন্যাসী ভক্ত তার কাছে দীক্ষা পেয়েছিলেন। মায়ের নতুন বাটি মাতৃমন্দির মঠে অবস্থিত সারদা দেবীর নতুন বাড়ি। মঠের প্রধান প্রবেশদ্বারের পাশে একটি ছোট্ট দরজায় নতুন বাড়িতে প্রবেশ করা যায়। এই অংশে অনেকগুলি ঘরও দেখা যায়।
দেখুন খুব সুন্দর। আপনারা আসুন, শীতের সময় এখানে আসুন, ঘুরুন, খুবই ভালো লাগবে। এবং কলকাতা থেকে খুব দূরেও নয়। দেখুন এই মায়ের পুরাতন বাড়ি এবং মন্দিরের ভেতরে মায়ের নতুন বাড়িও স্থাপন করা হয়েছে। কত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, পুরোনো দিনের আদতেই রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এবং দুপাশে প্রচুর দোকান, যেটি বারবার বলছি, বাচ্চারা এলে তাদেরও খুব ভালো লাগবে এবং আপনি প্রিয়জনের জন্য উপহার সামগ্রী এখান থেকে নিয়ে যেতে পারেন। এরপর আমরা যাব ঠাকুরের আদি জন্মস্থান দেরেক গ্রাম। দেখুন চলেছি আমরা মেঠো পথের মধ্যে দিয়ে, দুদিকে ধান ক্ষেত এবং গাছের মধ্যে দিয়ে রাস্তা ছুটে চলেছে, অপূর্ব লাগবে শহর থেকে গেলে। আপনারা আসুন। দেখুন আমরা চলেছি, আমরা ঠিক একটা মঠের সামনে এসে দাঁড়ালাম। এই মঠটি স্থাপন করা হয়েছে যেখানে ঠাকুরের আদি জন্মভিটে ছিল, দেরেক গ্রাম ওখানে। দেখুন এই যে আপনি পেছনের দিকে যে ভিটেটি দেখতে পাচ্ছেন, এটি ঠাকুরের আদি জন্মভিটে দেরেক গ্রাম। এখানেই ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এবং পরে ওনারা কামারপুকুরে চলে যান। দেখুন খুব সুন্দর।